ভূতে মারা গেছেন এবং সে ভাবত জিয়াংঝে এর জন্য দায়ী। কিন্তু ওই রাতে ছোট নিশাচর ভূত তাকে জানালো যে তার দাদি আসলে এপ্রিল মাসে প্রাসাদে এসেছিলেন এবং ৮ ফুটের ভূতের সাথে লড়াই করে মারা গিয়েছিলেন। রুলি বুঝতে পারল এতদিন সে ভুল ভেবে জিয়াংঝেকে দোষারোপ করছে। অন্যদিকে অন্ধ ওঝার আসল বসের পরিচয় পাওয়া গেল। সে হলো রাজার সবচেয়ে বিশ্বস্ত প্রধানমন্ত্রী। সে ওঝাকে ১ মাসের সময় দিয়েছিল, যা প্রায় শেষ হয়ে এসেছে। প্রধানমন্ত্রী রেগে গিয়ে ওঝার জাদুর আগুনের পাত্রে জল ঢেলে দিল এবং বলল, যদি এর মধ্যে রাজপুত্র মারা না যায় তাহলে আমি নিজের হাতে তোমার প্রাণ নেব। প্রাণ বাঁচাতে অন্ধ ওঝা প্রধানমন্ত্রীকে একটি গোপন তথ্য দিল। সে বলল, রুলি হলো সেই ডাইনি বুড়ির নাতনি। কিন্তু প্রশ্ন হলো, অতীতে আসলে প্রাসাদে কি ঘটেছিল? ৮ ফুটের ভূতের আড়ালে আর কি রহস্য লুকিয়ে আছে? এদিকে চিলং জিয়াংঝে সত্যটা গোপন করে বলেছিল যে সে নিজেই হত্যা করেছে। আসলে সে এটা করেছিল তখনকার ছোট রুলিকে রক্ষা করার জন্য। তাছাড়া ব্যক্তিগত স্বার্থের কারণে তার প্রয়োজন ছিল রুলি যেন তাকে ড্রাগনে রূপান্তরিত হতে পূজা করে। তাই সে চেয়েছিল রুলি তাকে ঘৃণা করলেও অন্তত যেন বেঁচে থাকে। ১৩ বছর আগে যখন বর্তমান রাজা কেবল যুবরাজ ছিলেন, তখন তার নানার সুপারিশে তিনি এক অন্ধ ওঝার সাথে পরিচিত হন, যাকে মূলত মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল। আর সেই অন্ধ ওঝা এক নজরেই রাজার অস্বাভাবিকতা ধরে ফেলে। তার পেছনে আসলে এক গভীর আক্রোশপূর্ণ ৮ ফুটের ভূত লেগেছিল। এই খবর জানার পর প্রধানমন্ত্রী রাজপরিবারকে নিয়ন্ত্রণ করার কথা ভাবে। তাই সে অন্ধ ওঝাকে দিয়ে কালো জাদু করিয়ে সেই ৮ ফুটের ভূতকে নিজের কাজে লাগাতে শুরু করে। খুব বেশি সময় পার হয়নি, পূর্বের রাজাকে সেই ৮ ফুটের ভূতটি ভর করে বসে। কিন্তু ভাগ্যক্রমে রুলির দাদির জাদুমন্ত্রের প্রভাবে সাময়িকভাবে সেই ৮ ফুটের ভূতকে দমিয়ে রাখা হয়। কিন্তু ৮ ফুটের ভূত তো ৮ ফুটের ভূতই। পূর্বের রাজা শেষ পর্যন্ত এই বিপদ থেকে রক্ষা পাননি। আর যুবরাজ ছেলেকে রক্ষা করার জন্য তিনি শেষমেশ আত্মহুতি দেওয়ার পথ বেছে নেন। আর রুলির দাদির মৃত্যুর কারণও ছিল সেই অন্ধ ওঝার চক্রান্তে ডেকে আনা ৮ ফুটের ভূত। দাদির আত্মাও সেই কারণে ৮ ফুটের ভূত গিলে খেয়েছিল। আর এটাই কারণ যে এতদিন ধরে নানি রুলির সাথে দেখা করতে আসতে পারেননি। আর নিজের ভুল বুঝে যে সে ১২ বছর ধরে জিয়াংঝেকে অন্যায় অপবাদ দিয়েছে, রুলি গভীর অনুশোচনা অনুভব করে এবং ঘটনাস্থলেই উচ্চস্বরে কেঁদে ফেলে, যা জিয়াংঝেকে একদম হতভম্ব করে দেয়। পরের দিন সকালে নিজের শক্তি হঠাৎ কমে যাওয়ার কারণে জিয়াংঝে তার সমগোত্রীয় চিলং ভাই বিবিকে রুলির দেহরক্ষী হিসেবে নিয়ে আসে। বিবি মুখে অনিচ্ছা প্রকাশ করলেও তার শরীর কিন্তু বেশ বাধ্য ছিল। এদিকে একই সময়ে প্রধানমন্ত্রী জিয়াংঝে এবং রুলির আসল পরিচয় জানার পর সে মহাসেনাপতির সাথে হাত মিলিয়ে দুজনকে শেষ করার সিদ্ধান্ত নেয়। মহাসেনাপতি প্রথমে চশমা আনতে বাইরে যাওয়া রুলিকে অপহরণ করায়, তারপর শৈশবের বন্ধুর মায়ের জীবনকে বাজি রেখে জিয়াংঝেকে একা নির্দিষ্ট স্থানে গিয়ে মানুষ বাঁচাতে হুমকি দেয়। কিন্তু ভালো ব্যাপার হলো সেখানে বিবির গোপন সুরক্ষা ছিল। সামান্য কয়েকজন সৈন্যকে সে পাত্তাই দেয় না। রুলি যখন সফলভাবে উদ্ধার পায়, ঠিক তখনই বিবি হঠাৎ টের পায় যে তার বড় ভাই হয়তো বিপদে পড়েছে। আর ঠিক একই সময়ে জিয়াংঝেও তার মায়ের অবস্থান খুঁজে পায়। যদিও তার শক্তি আগের মতো নেই, তবুও কয়েকজন মানুষকে মোকাবিলা করার জন্য সে যথেষ্ট ছিল। কয়েক চালের মধ্যেই সে সব সৈন্যকে ধরাশায়ী করে ফেলে। অঘটন না ঘটলে তো আর গল্প জমে না। সেনাপতির সাথে লড়াই করার সময় জিয়াংঝে হঠাৎ আবিষ্কার করে যে মহাসেনাপতির শরীরে শক্তিশালী ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন হাই-রি তাবিজ রয়েছে। এই অবস্থায় কাছে গিয়ে যুদ্ধ করা সম্ভব ছিল না। কিন্তু সে যখনই ঘূর্ণিঝড় ডাকার চেষ্টা করল, তখন কোনো কাজই হলো না। ঠিক সেই সংকটময় মুহূর্তে বিবি একটি বজ্রপাত ঘটিয়ে তাকে রক্ষা করে। কিন্তু বাইয়াং যেটা বুঝতে পারেনি তা হলো বিবি শেষ পর্যন্ত শুধুমাত্র বাতাস দিয়ে মহাসেনাপতিকে তাড়িয়ে দিল, তাকে সরাসরি শেষ করে দিল না। তবে যাই হোক, ফলাফল ভালোই হয়েছে। আসলে একসাথে এত কিছু পার করার পর রুলি এবং জিয়াংঝের মনে একে অপরের জন্য ভালোবাসা জন্মেছে। তাছাড়া এখন যেহেতু ঘৃণার সেই শিকল আর নেই, দুজনেই একে অপরের প্রতি তাদের অনুভূতি পুরোপুরি প্রকাশ করে দিল। মহিলা ওঝা কেবল পরীক্ষামূলকভাবে অন্ধ ওঝার সাথে কথা বলতে গিয়েছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে সে আবিষ্কার করল যে লোকটির হাতার মুখে চুলার ছাই লেগে আছে। পাশের অনুচরের আঙুলের ফাঁকেও একই অবস্থা। এটা সেই রাতের আলোর ভূত বা নাইট গ্লো ঘোস্টের বর্ণনার সাথে হুবহু মিলে যায়। রুলি যখন রাজাকে জানানোর অজুহাতে সেখান থেকে সরে যেতে চাইল, ঠিক তখনই অন্ধ ওঝা তাকে হাতের এক আঘাতে অজ্ঞান করে বেঁধে নিয়ে গেল।
ঠিক একদিন আগে রুলি রাজাকে পরামর্শ দিয়েছিল যে ৮ ফুটের ভূতকে পুরোপুরি তাড়াতে হলে প্রথমে তার আসল পরিচয় জানাটা জরুরি, তারপর তার মনের ক্ষোভ মেটানো যাবে। কারণ রুলির দাদি একবার বলেছিলেন এই পৃথিবীতে সত্যিকারের অর্থে কোনো খারাপ ভূত বা শয়তান নেই, যা আছে তা হলো শুধু মনে ক্ষোভ জমে থাকা কিছু অতৃপ্ত আত্মা। সবার হাতে বর্তমানে যে সূত্রগুলো আছে তা থেকে মনে হচ্ছে ৮ ফুটের ভূতটি সম্ভবত আগুনে পুড়ে মারা যাওয়া কোনো সেনাপতি বা মিলিটারি অফিসারের অগ্নিভূত। তবে রুলি যেটা জানত না তা হলো যদিও সে ৮ ফুটের ভূতের আসল পরিচয় বের করে ফেলে, তবুও তাকে মুক্ত করতে হলে জিয়াংঝের শরীরের ভেতরের নাইট গ্লো পার্ল বা রাতের আলোর মুক্তা পুরোপুরি নিঃশেষ করতে হবে। এরপর প্রাসাদ থেকে বের হওয়ার পথে তাদের আবারও সেই মহাসেনাপতির সাথে দেখা হয়ে গেল, কিন্তু জিয়াংঝে এমন ভাব করল যেন কিছুই হয়নি, এমনকি সে তাকে সম্মানও করে। এটা দেখে সেনাপতি উল্টো বিভ্রান্ত হয়ে গেল। রাতে যখন রুলি ছিল না সেই সুযোগে জিয়াংঝে গোপনে তার সেই মিং দাও বা ঐশ্বরিক আয়না বা বাসন সরিয়ে নেয় যা আত্মাদের দেখাতে পারে। সেই দিন রুলি এটা ব্যবহার করেই তাবিজের শক্তি নষ্ট করেছিল। মিং দাও হাতে পাওয়ার পর জিয়াংঝে গোপনে সেনাপতির প্রাসাদে ঢুকে পড়ল। সেনাপতি হাইরি তাবিজের ভরসায় প্রতিরোধ করতে চাইল, কিন্তু মিং দাওর ঝনঝন শব্দে তাবিজের কাগজটি ফেটে চূর্ণ হয়ে গেল। আর তাবিজের সুরক্ষা ছাড়া সেনাপতি যেন একটি ছোট্ট মুরগির চানার মতো অসহায় হয়ে পড়ল। শেষ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের আত্মা খেতে পছন্দ করা বিবি তাকে এক গ্রাসেই গিলে ফেলল। পরের দিন সকালে যখন রাজা ভাবছিলেন যে ৮ ফুটের ভূতের তদন্ত কোথা থেকে শুরু করবেন, ঠিক তখনই রানিমার আমন্ত্রণে আসা হুপিন রাজকুমার বা প্রিন্স হুপিনের পঞ্চম বংশধরের সাথে তার দেখা হয়। আর এটাই রাজাকে একটি নতুন ধারণা দেয়। তিনি অবিলম্বে গত ১৩ বছরে মারা যাওয়া রাজপরিবারের আত্মীয় স্বজনদের একটি তালিকা তৈরি করার নির্দেশ দেন। প্রত্যাশাতভাবেই দেখা গেল ৮ ফুটের ভূত রাজপরিবারের সব বংশধরকে মারেনি। এর মানে হলো তাদের শুধু এটা তদন্ত করতে হবে যে গত ১৩ বছরে ৮ ফুটের ভূতের হাতে কারা মারা গেছে। তাহলেই বের করা যাবে যে ৮ ফুটের ভূতের আসলে কার উপর ক্ষোভ আছে। ঠিক যখন তারা দুজন সূত্র খুঁজে পেয়ে উত্তেজিত ছিল, ঠিক তখনই খবর এলো যে রুলিকে সম্ভবত অন্ধ ওঝা অপহরণ করেছে। এদিকে রুলি তার জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে রাস্তার মধ্যে তার বিশেষ জেট পাথরের গুঁড়ো ফেলে রেখে চিহ্ন রেখে দেয়। ভাগ্যক্রমে জিয়াংঝি রুলি রেখে যাওয়া সেই চিহ্ন খুঁজে পায়। এই গেটটির নাম সুইকো গেট। এখান থেকে বের হলেই অন্ধ ওঝা রাস্তানা খুব বেশি দূরে নয়। খুব শীঘ্রই জিয়াংঝে তার দেহরক্ষীদের নিয়ে অন্ধ ওঝা রাস্তানায় পৌঁছে যায়। রুলির অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করলে সেই রাজকর্মচারী এবং অন্ধ ওঝা দুজনেই না জানার ভান করে খুব অসহায় ভাব দেখায়। রানিমার সম্মানের কথা ভেবে তারা দুজন আপাতত চুপ থাকে। কিন্তু জিয়াংঝে যখন চলে যেতে নিচ্ছিল, ড্রাগন হবার কারণে সে হঠাৎ গরম বাতাসের প্রবাহ অনুভব করে। পরীক্ষা করার জন্য সেও পাল্টা বাতাস ছুড়ে দেয়। আর ঠিক যেমনটা ভাবা হয়েছিল, আড়াল বা পর্দার ওপারে কিছু নড়াচড়া করল। এরপর দেখা গেল জিয়াংঝে তার দীর্ঘ তলোয়ার তুলে এক কোপে সেই পর্দা সরিয়ে দিল। আর সেই পর্দার পেছনে ছিল একটি গুপ্ত জগৎ। নিচে নেমে দেখা গেল সেটা আসলে বিষাক্ত আগুনের শক্তিতে ভরা এক শয়তানি মন্দির। জিয়াংঝে যখন রুলির কথা জিজ্ঞাসা করছিল, হঠাৎ অন্ধ ওঝার ওপর ৮ ফুটের ভূত ভর করল। মুহূর্তের মধ্যে তার অন্ধত্ব জ্বলে গেল এবং তার শক্তিও অবিশ্বাস্যভাবে বেড়ে গেল। দেহরক্ষী সাহায্য করতে এগিয়ে এলে ৮ ফুটের ভূত তাকে এক থাপ্পড়ে উড়িয়ে দেয়। পরিস্থিতি দেখে জিয়াংঝে তাকে তাড়াতাড়ি রাজার খবর দিতে পাঠায়। এখন সেখানে শুধু তারা দুজনই রইল। ৮ ফুটের ভূত তখন এমন কিছু কথা বলল যা বোঝা যাচ্ছিল না। আমি ভুল দেখেছিলাম। ১০০ বছর আগে আমার জন্মের সেই দিন আমি তোমাকে মাটিতে পড়ে যেতে দেখেছিলাম। কিন্তু তুমি কেন আমাকে আক্রমণ করছো? ওদের আক্রমণ করছো না কেন? তোমার শত্রু তো আমি নই, তোমার শত্রু তো ওই রাজপরিবারের রক্তধারা। আসলে এই ৮ ফুটের ভূত হলো সেই শিশু যে বহু বছর আগে জিয়াংঝেকে আকাশে উড়ে যেতে দেখেছিল। তাহলে ১০০ বছর আগে আসলে কি ঘটেছিল? ৮ ফুটের ভূতের কথার অর্থ কি? আর একটা ড্রাগন এবং একটা ভূতের মধ্যে কি অন্য কোনো সম্পর্ক আছে?